রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করোনাকালীন সময়ে নিশ্চয় তোমরা বাসায় সবাই ভালো আছো। এই সময়ে ঘরে বসে শেখার জন্যই সাপ্তাহপুর মনসুর আলী একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি, ক্লাসটি হচ্ছে শ্রেণী নবম ও দশম শ্রেণী, বিষয় পৌরনীতি ও নাগরিকতা, অধ্যায় চতুর্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা সুন্দরভাবে দেখবে এবং ঘরে বসেই পড়াশোনা করবে বলে আমি আশা করি। আজকে আমি যে বিষয়টি শিরোনাম তৈরি করছি, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদেরকে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে আমি তোমাদের জন্য কিছুটা ধারণা দেব। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একে আবার পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠানে বলা হয়। রাষ্ট্র সাথে সরকারের বলা হচ্ছে সরকার ব্যবস্থা, অনেক সমর্থকদের একই বিষয়গুলি ধারণা করা হলেও আসলে মৌলিক দিক থেকে রাষ্ট্র এবং সরকারের ব্যাপক পার্থক্য রয়েছে। এসো আমি প্রথমে রাষ্ট্র কি সে সম্পর্কে একটু বলি। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এটাকে আবার অন্যভাবে বলা যায় যে রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান। তাহলে আমরা জানলাম যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, অন্যভাবে বলা যায় যে রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান। এই রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রের কয়েকটি উপাদানের প্রয়োজন। সেই উপাদানগুলো নিম্নরূপ। শিক্ষার্থী, আমরা রাষ্ট্রকে জানলাম, এবার রাষ্ট্র গঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে, খেয়াল করবেন। রাষ্ট্র গঠনের
উপাদান সমূহ এক জনসংখ্যা দুই সরকার তিন নির্দিষ্ট ভূখণ্ড ও 4 নম্বর সার্বভৌম। রাষ্ট্র গঠনের উপাদান সমূহ আমরা দেখতে পাচ্ছি 4টে উপাদান: জনসংখ্যা, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের জন্য এই 4টি উপাদানের প্রয়োজন, অর্থাৎ এই 4টি উপাদান ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে, যেমন প্রশ্ন হতে পারে যে খুলনাকে কেন আমরা রাষ্ট্র বলতে পারি? খুলনার নির্দিষ্ট তো একটা সীমারেখা আছে, প্রশাসন আছে, কিন্তু তার কিসের অভাবে এই খুলনাটাকে আমরা রাষ্ট্র বলতে পারি? অর্থাৎ তাদের জনসংখ্যা আছে, ভূখণ্ড আছে, কিন্তু সরকার বা সার্বভৌমত্ব ক্ষমতা নাই। এই জন্য খুলনাকে আমরা রাষ্ট্র বলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা রাষ্ট্রের প্রথম যে উপাদান সেটা হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা অবশ্যই থাকতে হবে, কিন্তু এমন কোনো নির্দিষ্ট পরিমাণের জনসংখ্যার কথা বলা হয়নি যে এত লক্ষ বা এত কোটি জনসংখ্যা থাকবে। তবে জনসংখ্যা থাকতে হবে। যেমন বাংলাদেশের আয়তন 1,07,570 বর্গ কিলোমিটার ভিতরে, এদেশের জনসংখ্যার পরিমাণ হচ্ছে প্রায় 18 কোটি, কিন্তু পার্শ্ববর্তী ভারত সেখানে আমাদের তুলনায় প্রায় 100 কোটির উপরে লোক বাস করে। অর্থাৎ জনসংখ্যা থাকতে হবে, তবে তার কোনো নির্দিষ্ট পরিমাণ বলা হয়নি। সরকারটা হচ্ছে কি, সরকার সম্পর্কে আমাদের একটু ধারণা হিসেবে, যেহেতু রাষ্ট্র সরকার ব্যবস্থা বলা হয়েছে, সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অন্যতম উপাদান। সরকার হচ্ছে রাষ্ট্রের একটি অন্যতম প্রধান উপাদান। সরকারটা কি? সরকার হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি হচ্ছে সরকার, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে কাজ করেন তিনি হচ্ছে সরকার। 3 নম্বর পয়েন্ট আছে নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ নির্দিষ্ট একটি আরেকটি উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান। তার নির্দিষ্ট একটা সীমারেখা, যেমন বাংলাদেশের আয়তন আমি আগে বলছি যে 1,47,570 বর্গ কিলোমিটার, এইটা একটা তার নির্দিষ্ট একটা সীমানা বা গণ্ডি, এটা হচ্ছে অবশ্যই থাকতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে তাহলে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় না। 4 নম্বর পয়েন্ট আছে সার্বভৌমত্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব ক্ষমতা আছে বলেই বহিঃশক্তির আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা সম্ভব। তাহলে আমরা রাষ্ট্রের উপাদান জানলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়টি? তাহলে আমরা জানলাম যে রাষ্ট্রের গঠনের জন্য 4টি উপাদান প্রয়োজন। উপাদানগুলো আমরা নিম্ন আলোচনা করলাম। যদিও পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, সব রাষ্ট্র গঠনের উপাদানগুলো একই ধরনের, কিন্তু গঠন কাঠামোর উপর ভিত্তি করে রাষ্ট্রকে বিভিন্ন রূপ ধারণ করে বা গঠন করা যায়। আমি রাষ্ট্র গঠনের যে রূপ, এটাকে প্রথমে 5টি ভাগে ভাগ করা যায়। আমি রাষ্ট্র গঠনের যে রূপ
বা ভাগগুলো আগে আলোচনা করছি। রাষ্ট্রকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র এখান থেকে আসছে। প্রথমে পাঁচটা ভাগ করা আছে। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র এক, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই, ক্ষমতার উৎসের উপর ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র তিন, ক্ষমতা বন্টনের উপর ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চার, উত্তরাধিকার যুক্তরাষ্ট্র ভিত্তিতে ভিত্তিতে রাষ্ট্র ও 5 নম্বর উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রাষ্ট্রকে আমরা প্রধানত 5টা ভাগে ভাগ করেছি। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্র, ক্ষমতা বন্টন নীতির উপর ভিত্তি করে রাষ্ট্র, আর উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্র ও উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের গঠনের যে রূপ আমরা পেলাম 5টা, তোমরা খাতায় লিখে নিবে। এবার আমি অর্থনীতির ভিত্তির উপর রাষ্ট্রকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এগুলো তোমরা লিখে নাও।
তাহলে আমরা রাষ্ট্র গঠনের যে 5টি গ্রুপ আলোচনা করছি, তার ভিতরে আমি এখন প্রথমে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। তো অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে আবার দুই প্রকার। তার আগে একটু আলোচনা করি যে সম্পত্তি ও মালিকানা নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে সম্পত্তি ও মালিকানা উপর নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে অর্থনীতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজি রাষ্ট্র ও দুই হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, তাহলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর দুই হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে? পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যেখানে রাষ্ট্রের নাগরিক তার মালিকানা স্বীকার করে, অর্থাৎ মালিক যা ইনকাম করে সবকিছুই তার নিজস্বভাবে ব্যয় করার বা গচ্ছিত রাখার ক্ষমতা একমাত্র ওই নাগরিকের থাকে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে ব্যক্তি মালিকানা বা স্বাধীনতা। পৃথিবীতে এখন অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী রাষ্ট্র, বাংলাদেশও একটি পুঁজিবাদী রাষ্ট্র। তাহলে পুঁজিবাদী রাষ্ট্রটা হচ্ছে তার স্বাধীন, সে নিজস্বভাবে ইনকাম করবে, নিজেই খরচ করবে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তাই যেখানে নাগরিকের মালিকানা স্বীকার করে, যে রাষ্ট্র মালিকানা স্বীকার করে, নাগরিকের মালিকানা স্বীকার করে, সেই ধরনের রাষ্ট্রকে পুঁজিবাদী রাষ্ট্র বলে। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র পৃথিবীতে এখন অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। আমাদের বাংলাদেশটাও একটি পুঁজিবাদী রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসে এবার আমরা জানি সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রটা পুঁজিবাদী রাষ্ট্রের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে নাগরিকের মালিকানা স্বীকার করা হয়, আর পুঁজিবাদী রাষ্ট্রে কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে তা স্বীকার করা হয় না, অর্থাৎ মালিকানা স্বীকার করা হয় না। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মালিকানা স্বীকার করে না এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতাও থাকে না। অর্থাৎ এই ধরনের রাষ্ট্রে একটি মাত্র সরকার দল থাকে, অর্থাৎ তাদেরকে সমালোচনা, সরকারের সমালোচনার সুযোগ থাকে না এবং নাগরিকের কথা বলার সুযোগ থাকে না। এদের তারা শুধু ইনকামই করবে, কিন্তু সব ইনকামগুলো সরকারের কোষাগারে জমা দিতে হবে। এই ধরনের রাষ্ট্রকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করছি, যা আলোচনা করলাম। এরপরে আসছে 2 নম্বর হচ্ছে ক্ষমতা উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্র।
গণতন্ত্রের উপর ভিত্তি করে রাষ্ট্র আলোচনা করলাম। এবার হচ্ছে ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তি করে রাষ্ট্র আছে ক্ষমতা জনগণের না একক ব্যক্তির হাতে, এর উপর ভিত্তি করেই এই ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্র আর একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আর এই ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্র দুই প্রকার। এক গণতান্ত্রিক রাষ্ট্র, ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্র, ক্ষমতার উৎসের উপর ভিত্তি করে রাষ্ট্র দুই প্রকার, গণতান্ত্রিক রাষ্ট্র আর একনায়কতান্ত্রিক। আগামী ক্লাসে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। আমি তোমাদের আজকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন দেব। উপাদান কয়টি? দুইটি। তিনটি। চারটি। বহু নির্বাচন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? আমি এখানে ক দিয়েছি দুইটি, খ দিয়েছি তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে পাঁচটি। সঠিক উত্তর হচ্ছে গ। রাষ্ট্রের অন্যতম প্রধান
ভূখণ্ড বা সার্বভৌম। রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান কোনটি? আমি এখানে লিখছি সরকার, জনসংখ্যা, ভূখণ্ড ও সার্বভৌম। এখানে রাষ্ট্রের অন্যতম প্রধান উপাদান আছে সরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আমার সুসংহত ক্লাসগুলো সুন্দর করে দেখবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্য বাড়ির কাজ হচ্ছে যে পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থক্যগুলো লেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজগুলো অবশ্যই তোমাদের খাতায় লিখে স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দেবে। আজকের মতন আমি এখানে পাঠ সমাপ্তি ঘোষণা করছি। সাথে সাথে তোমরা সবাই এই করোনাকালীন সময় ভালো থাকো, বাসায় থাকো, নিয়মিত পড়াশোনা করো এবং এই মহামারী করোনার হাত থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত অবশ্যই সাবান দিয়ে ঘন ঘন হাত ধুবে এবং নিজে ধুবে এবং অপরকে ধোয়ার জন্য সহযোগিতা করবে বা বলবে। এই বলে আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ করে আমি এখানে আমার আজকের এই পৌরণী ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সকল